গল্পের শুরুতেই পর্দায় আগমন ঘটে রুনাক, যিনি রূপা চরিত্রে অভিনয় করেছেন। অত্যন্ত আবেদনময় এবং আকর্ষণীয় রূপে তাকে হেঁটে আসতে দেখা যায়। তার আধুনিক স্টাইল ও পোশাক দেখেই বোঝা যায় সে এখন আর আগের সেই গ্রামের সাধারণ মেয়েটি নেই। এরপর সে হেঁটে সরাসরি তার স্বামী মফিজ মিয়ার সামনে এসে দাঁড়ায়। এখানে আমরা দেখি মফিজ একটি হুইলচেয়ারে বসে আছে এবং তার এক হাতে ব্যান্ডেজ করা। ঠিক তখনই একটি নৃশংস দৃশ্য ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, কেউ একজনের হাত কেটে ফেলছে। এরপরই রূপা এগিয়ে আসে মফিজের দিকে এবং শীতল কণ্ঠে বলে, জানো এই পৃথিবীতে সবচেয়ে বড় আনন্দ কিসে? প্রতিশোধে। রূপা আরও বলে, তুমি আজ নিঃস্ব অসহায় পঙ্গু, আর আমি এই রাজ্যের রানী। কিন্তু বিশ্বাস করো, আমি এমন রাজ্যের রানী হতে যাইনি। আমি শুধু তোমার রানী হয়েই সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম। তোমাকে যে কতটা ভালোবেসেছিলাম সেটা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। এই দৃশ্যের পরেই গল্প চলে যায় বর্তমান সময়ে একটি পুলিশ ইনভেস্টিগেশন রুমে। আমরা দেখি রূপাকে জেরা করছে একজন পুলিশ অফিসার। অফিসার রূপাকে প্রশ্ন করে, আপনার স্বামীর মাস ধরে নিখোঁজ, অথচ আপনি থানায় কোনো অভিযোগ করেন। আপনার বদলে আপনার স্বামীর বন্ধু এসে নিখোঁজ ডায়েরি করল কেন? অফিসার আরও বলেন, তিনি অভিযোগ করেছেন আপনার স্বামীকে খুন করা হয়েছে এবং সেই খুনের পেছনে আপনার হাত আছে বলে তিনি সন্দেহ করছেন। আমার প্রশ্ন একটাই, আপনি কেন চুপ ছিলেন? এর উত্তরে রূপা শান্ত অথচ দৃঢ়ভাবে বলে, আমি খুন করিনি, আমি শুধু প্রতিশোধ নিয়েছি। রূপার এই রহস্যময় উত্তরের সঙ্গে সঙ্গে সিনটি ফ্ল্যাশব্যাকে কয়েক মাস অতীতে চলে যায়। সেখানে আমরা দেখি এক হৃদয় বিদারক দৃশ্য। রূপা অন্য একজন লোকের সাথে রোমান্সি মগ, আর একটু দূরে অসহায় দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে তার স্বামী মফিজ। কিন্তু পরম মুহূর্তেই আমরা রূপার চোখে জল দেখতে পাই। সে লোকটিকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর চিৎকার করে কেঁদে ওঠে আর বলে, কুত্তার বাচ্চা, আমি তোর মতো খারাপ কোনোদিনও হতে পারব। দৃশ্যটি আবারও ফিরে আসে বর্তমানের ইনভেস্টিগেশন রুমে। পুলিশ অফিসারটি তাচ্ছিলের সুরে বলে, আপনি তার মতো খারাপ হতে পারবেনও না, কারণ মানুষ নিজের গল্পে সবসময় নিজেকে নায়কী ভাবে। আপনি যা বলছেন তা সত্যি নয়, পুরোটাই আপনার সাজানো গল্প। এর উত্তরে রূপা শান্তভাবে তাকায় আর বলে, গল্প ভাবলে গল্প, সত্যি ভাবলে সত্যি। রূপারির দার্শনিক জবাবে অফিসারটি হেসে ফেলে, তাহলে আপনার গল্পটা প্রথম থেকে আবার বলুন, তবে এবার সত্যিটা বলবেন। আপনার স্বামী ঠিক কি করেছিল আপনার সাথে? তখন ওই রূপা গল্পের মোড় ঘুরিয়ে দিয়ে বলে, ও আমার সাথে কোনো খারাপ করেনি, ও তো ছিল আমার বিশ্বাস, আমার নিঃশ্বাস। আমি ওকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম। এই কথা বলার সাথে সাথেই গল্প আবারও অতীতে ফিরে যায়। আমরা দেখি এক সুখী দম্পতির ছবি, রূপা আর মফিজ তাদের নিজেদের বাড়িতে। রূপা কানে হেডফোন দিয়ে গান শুনলেও তার মনোযোগ মফিজের দিক। মফিজ ফোনে কারো সাথে কথা বলছে। মফিজকে বলতে শোনা যায়, ভাই, সব সম্পত্তি তো আমার বুয়ের, আমার তো কিছুই না। কেনাবেচার কথা বলতে হলে ওর সাথেই বলু, আমার কথায় কি হবে? মালিক তো ওই। মফিজের এই কথাগুলো রূপার কানে ঠিকই পৌঁছায়। সে হেডফোন খুলে মফিজকে কাছে ডাকে, অভিমানের সুরে বলে, আমার জিনিস মানে আমার জিনিস কি তোমার না? মফিজ তখন সেই মুখ খুচালটি দেয় কাছে এসে বলে, তোমার জিনিস তোমার, কিন্তু তুমি তো আমার। এই একটি কথাতেই রূপার সব অভিমান গলে জল হয়ে যায়। সে আবেগে আপ্লুত হয়ে বলে, দলিল রেডি করো, আমি তোমাকে আমার সবকিছু লিখে দেব। আমার এই টাকা পয়সা সহায় সম্পত্তি কিছুই লাগবে না, শুধু তোমাকে লাগবে। তুমিই আমার সবচেয়ে বড় সম্পত্তি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিশ্বাস করি। এই সব টাকা দিয়ে তুমি ব্যবসা করা, যা খুশি করো, তুমি শুধু আমার হয়ে থেকো। এই পর্যায়ে আমরা জানতে পারি যে রূপা ও মফিজ অনেক দিন ধরেই সন্তান নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো সুখবর আসছিল না। এর পরের দৃশ্যে আমরা দেখি রূপা আর মফিজ মোটরসাইকেলে করে ডাক্তারের কাছে যাচ্ছে। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে অবশেষে সেই কাঙ্ক্ষিত খবরটি দেন। তিনি বলেন, অভিনন্দন, রেজাল্ট পজিটিভ, আপনি মা হতে চলেছেন। এই কথা শুনে রূপা আর মফিজের মুখে যেন আকাশের চাঁদ নেমে আসে। তাদের চোখে মুখে উপচে পড়ে বাঁধভাঙ্গা আনন্দ। কিন্তু ডাক্তার জানান, একটি সমস্যা আছে। গর্ভাবস্থার প্রথম 3 মাস তাদের কোনো শারীরিক সম্পর্কে জড়ানো যাবে না এবং রূপার জন্য সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। তাই এই 3 মাস রূপা তার বাবার বাড়িতে থাকলে সবচেয়ে ভালো হয়। আমরা দেখি মফিজ অঝরে কাঁদছে, যেন তার কোনো আপনজন মারা গেছে। তবে দৃশ্যটি একটু এগোতেই আমরা আসল কারণটা বুঝতে পারি। তার স্ত্রী রূপা মাত্র 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছে, আর এই সাময়িক বিচ্ছেদই মফিজ সহ্য করতে পারছে না। তার এই কান্না যেন স্ত্রীর প্রতি তার নিখাত ভালোবাসারই প্রমাণ। স্বামীর এমন নিখাত ভালোবাসা দেখে রূপার মন আনন্দে ভরে ওঠে। এই মানুষটা আমাকে এতটা ভালোবাসে, আমার কপালে এত সুখ ছিল। এরপর রূপা মফিজকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, তুমি এভাবে কেঁদো না, তোমার কান্না দেখলে আমার যে বড্ড কষ্ট হয়। এই বলে সে মফিজকে শক্ত করে জড়িয়ে ধরে। সে রূপার সামনে সমস্ত সম্পত্তির দলিল এগিয়ে দিয়ে বলে, এইগুলোতে একটা সই করে দাও। আর সরল বিশ্বাসের রূপা তার সর্বস্ব তুলে দেয়া মফিজের হাত। একবারও না ভেবে সে দলিলে সই করে দেয়া পেয়েছে। দৃশ্যটি আবারও ফিরে আসে বর্তমানের পুলিশ ইনভেস্টিগেশন রুমে। তবে এবার অফিসারের সামনে বসে আছে মফিজের সেই পুরনো বন্ধু। অফিসার তাকে জেরা করতে শুরু করেন। মফিজ যেদিন তার স্ত্রীর সব সম্পত্তি হাতিয়ে নেয় সেদিন থেকে তার সব অপকর্মের সঙ্গী ছিলেন একজন বন্ধু হয়ে আরেকজন বন্ধুকে কেউ এভাবে নষ্ট করে? এর উত্তরে বন্ধুটি নির্লজ্জভাবে হেসে বলে, নষ্ট কেন করব স্যার, আমি তো ওকে ওর সব কাজে সাহায্য করেছি মাত্র। বন্ধুর এই স্বীকারোক্তির সাথে সাথেই গল্প অতীতে ফিরে যায়। আমরা দেখি মফিজ তার স্ত্রীর দেওয়া সমস্ত জমিজমা বিক্রি করে দিয়েছে এবং হাতে পেয়েছে কানি টাকা। সরল রূপার ভালোবাসার বিনিময়ে পাওয়া সেই টাকা নিয়ে সে সোজা চলে আসে এক পতিতালয়ে ফুর্তি করতে।
সেখানে সে যখন আমোদ প্রমোদে মত, ঠিক তখনই তার কাছে ঢাকা থেকে এক বন্ধুর ফোন আসে। বন্ধুটি তাকে বলে, কিরে, শুনলাম বউয়ের সম্পত্তি বেচে তো বিশাল টাকা কামিয়েছি, এখনও এই গ্রামের প্রতিতলায় পড়ে আছিস কেন? ঢাকায় চলে আয়, এখানে তোর জন্য অপেক্ষা করছে সব নামি দামি মডেল নায়িকারা, তাদের নিয়ে সিনেমা বানাবি আর মজাও করব। ফোনের ওপার থেকে বন্ধুটি লোভ দেখ, তোর প্রথম ছবির নায়িকা হবে এই দেশের সবচেয়ে বিখ্যাত তারকা মিথিলা। ব্যবসা অফুরন্ত মজা। এই দুটো লোভনীয় প্রস্তাব শুনে মুফিজের আর তর্স হয় না। সে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকায় পৌঁছেই তার পরিচয় হয় দেশের অন্যতম সেরা ও আবেদনময়ী নায়িকা মিথিলার সাথে। মিথিলার গ্ল্যামার আর আকর্ষণীয় রূপ দেখে মুফিজের চোখ ধাঁধিয়ে যায়। মুফিজের বন্ধু মিথিলাকে সরাসরি প্রস্তাব দেয়, আপনি একটি সিনেমার জন্য 1,000,000 টাকা পারিশ্রমিক নেন জানি, কিন্তু আমাদের এই প্রযোজক আপনাকে এই ছবির জন্য 2,000,000 টাকা দেবে। দ্বিগুণ পারিশ্রমিকের কথা শুনে মিথিলার মুখেও হাসি ফোটে। পেশাদারিত্বের খাতিরেই সে খুশিতে প্রযোজক মুফিজকে জড়িয়ে খুব শীঘ্রই সিনেমার শুটিং শুরু হয়। যেভাবেই পারিস নায়িকার সাথে আমার ফুর্তির ব্যবস্থা কর। তখনই বন্ধুটি তাকে একটি নতুন বুদ্ধি দেয়, তারা তো অনেক বড় তারকা, এমনি কি আর সব হয়? তুই ওকে দামি একটা গিফট দে, দেখবি সব সেটিং হয়ে গেছে। এই বুদ্ধি পেয়ে মুফিজ পরের দৃশ্যেই একটি বিলাসবহুল গাড়ি কিনে ফেলে মিথিলাকে উপহার দেওয়ার জন্য। গাড়িটি পেয়ে মিথিলা অবাক হয় এবং মুফিজের বন্ধুকে ডেকে জিজ্ঞেস করে, আপনার বন্ধু আমাকে এত দামি একটা গাড়ি কেন উপহার দিল? বন্ধু চালাকের সাথে উত্তর দেয়া, ম্যাডাম গিফট যখন দিয়েছে নিতে সমস্যা কি? ওর অনেক টাকা, তাই শখ করে দিয়েছে। মিথিলা স্পষ্ট বলে, দেখুন, আপনার বন্ধু আমাকে দামি উপহার দিয়ে তার বিনিময়ে আমার কাছ থেকে কিছু চাইবে আর আমি সেটা দিয়ে দেব। আমি তেমন মেয়ে নই। বন্ধু তখন তাকে বোঝানোর চেষ্টা করে, ম্যাডাম আপনি দেশের সেরা নায়িকা, আপনার কোটি কোটি ভক্ত, কোনো ভক্ত যদি ভালোবেসে কিছু দেয় আপনার কাজ হলো সেটা গ্রহণ করা, তাকে একটু সময় দেওয়া, দুটো সেলফি তোলা, এরপর সে সেই ছবি ঘরে বাঁধিয়ে রাখবে না গলায় ঝোলাবে সেটা তার ব্যাপার। এই যুক্তিতে মিথিলা রাজি হয় এবং মুফিজকে দেখা করার জন্য সময় দেয়া। এরপরই আমরা দেখি মুফিজ সেজেগুজে মিথিলার রুমে ঢোকে এবং কোনো ভূমিকা ছাড়াই সরাসরি কুরুচিপূর্ণ প্রস্তাব দেয়া, অনেক দামি প্রোটেকশন এনেছি, ফেটে যাওয়ার ভয় নেই। এই কথা শুনে মিথিলার রাগে এবং ঘৃণায় বলে ওঠে, সে চেঁচিয়ে বলে, আপনার কি বাড়িতে বউ নেই? মুফিজ নির্লজ্জভাবে উত্তর দেয়, বউ তো আছে, কিন্তু সে কালো, তাকে আমার ভালো লাগে না। এই কথা শুনে, তোর পেছনে আমি 5 কোটি টাকা খরচ করেছি আর তোকে আমি ভোগ করতে পারবো না। মিথিলা তখন আর এক মুহূর্ত দেরি না করে মুফিজের বন্ধুকে ডেকে আনে এবং বলে, এই ছোট লোকটাকে এক্ষুনি আমার ঘর থেকে বের করুন। বন্ধু যখন মুফিজকে টেনে নিয়ে যেতে থাকে, মুফিজ তখনও চিৎকার করে বলতে থাকে, 5 কোটি টাকা কি জ্বলে যাবে? শুধু একবার লাগাবো। বন্ধু তাকে জোর করে ঘর থেকে বের করে নিয়ে যায়। আর এই দৃশ্যের পরেই গল্পটি আবারও ফিরে আসে বর্তমান সময়ের সেই পুলিশ অফিসারের কাছে। পুলিশ অফিসারটি মুফিজের বন্ধুর দিকে তাকিয়ে বলে, তাহলে মিথিলার পেছনে সমস্ত টাকা উড়িয়ে মুফিজ একেবারে সর্বশান্ত হয়ে গেল। এরপর সে কি করল? এই প্রশ্নের সাথেই গল্প আবারও অতীতে ফিরে যায়। আমরা দেখি নিশব মুফিজ তার গ্রামের বাড়িতে একা বসে আছে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় তার শালী এবং শালীর স্বামী। তারা জানা মুফিজের শালীর একটি সরকারি চাকরির ইন্টারভিউ পড়েছে এই গ্রামেই, তাই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ প্রায় 100 দিন তারা এখানেই থাক। সেদিন রাতেই তাই শালীর স্বামী মুফিজকে অনুরোধ করে, আমার ফিরতে একটু দেরি হবে, তুমি ওর খেয়াল রেখো। এই কথা বলে সে চলে যায় আর মুফিজের সামনে খুলে যায় এক নতুন সুযোগের দরজা, একাকী অসহায় শালীকে নিজের শিকার বানানো। পরদিন সকালেই আমরা মুফিজের চূড়ান্ত অধপতন দেখতে পাই। তার শালী যখন গোসল করছিল, মুফিজ তখন জানালার ফাঁক দিয়ে সেই দৃশ্য দেখছিল। আর রাতে যখন শালী একা ছিল, মুফিজ তার পশুত্বকে আর আটকে রাখতে পারে। সে পেছন থেকে শালীকে জড়িয়ে ধরে এবং জোর করে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তে রূপার শেষ বিশ্বাসটুকু চুরমার হতে চলেছে, দরজায় এসে দাঁড়ায় রূপা এবং তার বোনের স্বামী। তারা দুজনেই হতভাগ হয়ে যায় মুফিজকে এই অবস্থায় দেখে। নিজের বোনের সাথে স্বামীর এই বিশ্বাসঘাতকতা দেখে রূপার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার এতদিনের ভালোবাসা, বিশ্বাস, ত্যাগ সবকিছু এক নিমিষে ধুলোয় মিশে যায়। যে মানুষটাকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করত, তার এই কদর্য রূপ দেখে রূপার পৃথিবীটাই যেন থমকে যায়। দৃশ্যটি আবারও ফিরে আসে বর্তমানের পুলিশ ইনভেস্টিগেশন রুমে। পুলিশ অফিসারটি এবার কিছুটা নরম সুরে রূপাকে বলেন, আপনার গল্পটা সত্যিই অনেক কষ্টের, আর এই গল্প শুনে এটা স্পষ্ট যে এই কষ্ট সহ্য করতে না পেরেই আপনি আপনার স্বামীকে খুন করেছেন। বলুন, তার লাশ কোথায় লুকিয়ে রেখেছেন? সত্যি বলতে আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এটাই করতাম। পুলিশের এই সম্বেদনা শুনে রূপার মুখে ফুটে ওঠে এক রহস্যময় হাসি। সে শান্ত গলায় বলে, আমার গল্প তো এখনো শেষ হয়নি অফিসার। রূপা তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। নৌকার এক পাশে ভীষণ মুখে বসে আছে সে, আর অন্য পাশে বসে আছে মুফিজ এবং তার সেই ধূর্ত বন্ধু। নৌকা যখন মাঝ নদীতে পৌঁছায়, ঠিক তখনই মুফিজ তার আসল রূপ দেখে। সে এগিয়ে এসে রূপাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় নদীর গভীরে, আর তার বন্ধু দ্রুত নৌকা চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্যটি বর্তমানে ফিরে আসে। রূপা পুলিশ অফিসারের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, ওরা দুজনেই জানত যে আমি সাঁতার জানি, আমাকে মেরে ফেলার জন্যই ওরা
ওরা বাবার বাড়ি পৌঁছে দেওয়ার নাটক করেছে। আমি কোনোভাবে বেঁচে ফিরি, কিন্তু আমার পেটের বাচ্চাটা সে বাঁচেনি। এই ভয়াবহ সত্যিটা শুনে পুলিশ অফিসার হতবাক হয়ে যান। তিনি মফিজের বন্ধুর দিকে ঘুরে জিজ্ঞেস করেন, রূপা যা বলছে সব কি সত্যি? ভয়ে কাঁপতে কাঁপতে বন্ধুটি স্বীকার করে নেয়, হ্যাঁ স্যার, সব সত্যি। অফিসার গর্জে উঠ, তাহলে তো অ্যাটেম্পট টু মার্ডারের অভিযোগে আমি তোকে এখনই ভেতরে ঢোকাতে পারি। এই কথা শুনে বন্ধুটি ভয় পেয়ে যায় এবং তার লোভী চরিত্রটা আবারও প্রকাশ পায়। সে অফিসারের দিকে তাকিয়ে বলে, স্যার ওকা বলুন, আমাকে কিছু টাকা দিয়ে দিই, আমি আমার অভিযোগ তুলে নেব। বন্ধুর এমন নির্লজ্জ প্রস্তাব শুনে পুলিশ অফিসার রাগে ফেটে পড়ে এবং তাকে সেখান থেকে বের করে দেয়া। এরপর তিনি রূপার দিকে ফিরে শান্তভাবে জিজ্ঞেস করেন, আপনার স্বামী 9 মাস ধরে নিখোঁজ, এই দীর্ঘ সময় সে কি একবারও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি? রূপা এবার আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, স্যার মফিজের বন্ধু তো অভিযোগ তুলে নিচ্ছে, তাহলে কি আমাকে জিজ্ঞাসাবাদ করার কোনো আইনগত অধিকার আপনার আর আছে? রূপার এই যুক্তির কাছে পুলিশ অফিসার হেরে যান। আইনগতভাবে তার আর কিচ্ছু করার থাকে না, তাই তিনি রূপাকে ছেড়ে দিতে বাধ্য হন। কিন্তু রূপা যখন বেরিয়ে যাচ্ছিল অফিসার তাকে পেছন থেকে ডেকে বলেন, আমি জানি আপনি আপনার স্বামীকে খুন করেছেন, কিন্তু আইন প্রমাণ ছাড়া চলে না। মনে রাখবেন, একদিন আমি আপনাকে ঠিকই হাতে নাতে ধরব এবং ফাঁসিকাঠে ঝোলাব। রূপা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপরও সিনেমার আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি আমাদের সামনে উন্মোচিত হয়। আমরা দেখি রূপা তার স্বামী মফিজকে খুন করেছে। শুধু তাই নয়, সে ঘরের মেঝে খুঁড়ে সেখানেই মফিজকে কবর দিয়েছে এবং তারপর সেই মেঝেটি এমনভাবে পাকা করে দিয়েছে যেন সেখানে কোনোদিন কিছুই ঘটেনি। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি রূপা তার সমস্ত কষ্ট, যন্ত্রণা আর প্রতিশোধের স্মৃতি নিয়ে সেই মেঝের উপরেই শুয়ে আছে। তার চোখে জল নেই, আছে এক শীতল শূন্যতা। যে মেঝেতে তার স্বামীর কবর, সেই মেঝেই এখন তার বিছানা। আর এইভাবেই এক নারীর প্রতিশোধ, পাপ এবং আত্মহননের এক মর্মান্তিক কাহিনীর সমাপ্তি ঘটে।